রাজনীতিতে তর্ক বিতর্ক, মন্তব্য পাল্টা মন্তব্য, অভিযোগ থাকবেই, কিন্তু কোথাও যেন এবার উনুনের আঁচের ধোঁয়াটা বড্ড আগে দেখা যাচ্ছে। এখনো 1 বছরেরও বেশি সময় বাকি 2026। একদিকে 2011, 16, 21-এর পর চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস গুটি সাজাচ্ছে, অন্যদিকে 2021-এ শিক্ষা নিয়ে 2026-এ নতুন করে রণকৌশল সাজাচ্ছে বিরোধী দল বিজেপি। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে তরজা, আক্রমণ প্রতি আক্রমণ, যা স্পষ্ট করে দিচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে উনুনের আঁচের ধোঁয়াটা ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। আক্রমণ, খোঁচা, সেক্ষেত্রে দাঁড়িয়ে এক একটা নির্দিষ্ট বক্তব্য যে অনেক হাজারো প্রশ্ন তোলে। নিন্দা প্রস্তাব আনা হয়েছিল রাজ্য বিধানসভায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে। বিরোধী দলনেতা সাসপেন্ডেড, কিন্তু তার অনুপস্থিতিতে তার সম্পর্কে নিন্দা প্রস্তাব। বিজেপি পাল্টা দাবি করছে 2006-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম আমলে বিধানসভায় ভাঙচুর হলো, তখন তিনি বিধায়ক নন, তাহলে কি করে হতে পারে? তেমন বিরোধী দলনেতা বিধানসভায় উপস্থিত নেই, তার নামে নিন্দা প্রস্তাব। আর সেখানে দাঁড়িয়ে আক্রমণ পাল্টা আক্রমণে দলবদলের কটাক্ষ। শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তার উদ্দেশ্যে বলছেন যে তিনবার দল বদল হয়েছে, কংগ্রেস ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপি, আর এবার জামা বদলে কি হবেন লাল। আর তাতেই রেগে লাল হলেন শুভেন্দু। পাল্টা নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে হারানোর হুঁশিয়ারি। দ্য ডিবেটে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিক। আমি বোঝার চেষ্টা করব মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা তরজা, শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যের নিন্দা মমতার, বিধানসভায় বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর। কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে এই কথা কাম্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি কতটা হিন্দু সেটা আপনাদের থেকে সার্টিফিকেট নেব, প্রশ্ন করেছেন মমতা। জামা আবার যেন লাল না হয়, একের পর এক মন্তব্য। এখান থেকে দ্য ডিবেটে আজ বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে দুই অতিথি রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক সুকান্ত ঘোষ, একই সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেন। আমি সুকান্তদার কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করি। সুকান্তদা, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে 21শে জানুয়ারিতে দল বদলের হিড়িক, তৃণমূলের মুষল পর্ব চলছিল, কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ নির্বাচনের কয়েক মাস আগে থেকে 2024-এর লোকসভার ক্ষেত্রেও তাই 24 পড়ার পর দেখা গিয়েছিল। কিন্তু 26-এর বিধানসভায় চতুর্থবার তৃণমূল ক্ষমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি, আবারও 21-এর থেকে শিক্ষা নিয়ে 26-এ ভালো ফল করার লক্ষ্যে ঝাঁপাবে। বড্ড আগে থেকে উনুনের আঁচের ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সুকান্তদা, এই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে বলছেন, শুভেন্দু অধিকারী পাল্টা সেই ক্ষতে আবারও নুন ছেটাচ্ছেন নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে হারানোর। এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? তার কারণ রাজনীতির লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে ধর্মীয় বিভেদ সৃষ্টি করার এই আক্রমণ কিভাবে দেখছেন? দেখো অভিক, এই রাজনৈতিক সংস্কৃতি তো কাম্য নয়, কিন্তু আমরা এটা নতুন নয়। এই ওয়াকআউট করা, ওয়ালে গিয়ে প্রতিবাদ করা, পোস্টার দেখানো, ইভেন কলম ছোড়াছড়ি থেকে অনেক কিছু দেখেছি। ভারতীয় সংসদীয় রাজনীতিতে অনেক কিছু দেখা গেছে। কিন্তু যে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে এরকম কাদা ছোড়াছড়ি হলে, এবং যেটা ধর্ম একটা গুরুত্বপূর্ণ জায়গা অভিক নিয়ে নিয়েছে, যেখানে কর্মসংস্থান অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় দাবি থাকতে পারত, কিন্তু সেখানে ধর্ম, কোন ধর্মের বিধায়ক যদি অন্য ধর্মের থাকেন তাকে কিভাবে চ্যাংদোলা করে বের করা হবে, অসংসদীয় শব্দ ব্যবহার করা, এগুলো কিন্তু সংসদীয় রাজনীতির সঙ্গে যায় না। কিন্তু এই যায় না প্রসঙ্গে সুকান্তদা, আজ 2025-এ এসে আমি একটু 19 বছর আগে যদি ফিরে যাই, 2006-এর ডিসেম্বর, যখন রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক নন, কিন্তু তার নেতৃত্বে বিধানসভায় বাম আমলে 2006 ডিসেম্বরে ভাঙচুর হলো। এই প্রশ্ন তুলছে বিরোধীরা, বিজেপি তুলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার কোনো সদস্যই নন, তিনি বিধানসভায় এসে ভাঙচুর চালালেন, তাহলে সেটাও আজ আবারও প্রশ্নের মুখে। দেখো, তখনকার পরিস্থিতি যে পরিস্থিতি, সেটা তো অন্যায় হয়েছে, কিন্তু
যেটা আজকে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা যেটা করছে এটা রাজনৈতিক সংস্কৃতি নয়। কারণ ধর্ম ছাড়া আমার প্রশ্ন হচ্ছে, কেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে বারবার এই ধর্মের দোহাই দিতে হচ্ছে? অভিক, এটা কি আমাদের ধর্ম তোমাকে কি করবে? ধারণ করে যা ধর্ম তোমাকে কর্মসংস্থান দেবে না, ধর্ম তোমাকে খাদ্য যোগাবে না। সুতরাং এই যে সংস্কৃতি, এই ধর্মের দোহাই দিয়ে কাকে চ্যাংদোলা করে বের করা হবে? কারণ ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির থেকে বেরিয়ে একটা এমন একটি জাতি ধর্ম নির্বিশেষে এমন একটি দেশ যেটা ধর্ম নিরপেক্ষতার একটা বড় একেবারে কিন্তু এই নিরপেক্ষতার প্রশ্নে ধর্ম নিরপেক্ষতা হোক বা বক্তব্যের নিরপেক্ষতা, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাসপেন্ডেড, তাকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও তার সম্পর্কে নিন্দা প্রস্তাব, যিনি বিধানসভার অধিবেশন কক্ষেই নেই, সেটা কি আনা যায়? না, এখন ঘটনা হচ্ছে যে তার আগে যে মুলতবি প্রস্তাব যেভাবে আনা হয়েছিল, কারণ অভিক তুমি জানবে হয়তো মুলতবি প্রস্তাব আনতে হবে সুনির্দিষ্ট সংক্ষিপ্তভাবে, এবং সেটা কিন্তু খুবই জরুরি ভিত্তিক হয়। কিন্তু সেক্ষেত্রেই বা কি নিয়ম মানা হয়েছে? আমি কেন বলছি, মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে স্পিকারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কিন্তু এই যে হঠাৎ করে, কারণ মুলতবি প্রস্তাব হতে গেলে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হতে হয়, এবং শুধুমাত্র এই যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এটা অন্তত বন্ধ হওয়া উচিত। কারণ এটা যদি বন্ধ না হয় তাহলে কিন্তু যেটা হবার, যে আজকে বিধানসভা যেখানে জনপ্রতিনিধিদের বিভিন্ন গঠনমূলক বিষয়ে জনগণের দাবি দাওয়া নিয়ে আলোচনা করার কথা, সেখানে কে কত বড় হিন্দু সেটা যদি প্রমাণ করতে হয়, একেবারে জনগণের দৈনন্দিন বিষয় নিয়ে আলোচনার কথা, সেখানে আমাদের মাথা ব্যথা বিধানসভার অন্দরে কি চলছে, এটা তাতে সাধারণ মানুষের কি হবে? আমি আসবো সুকান্ত দা, আমি একটু আলী হোসেন সাহেবের কাছে যাই। আলী সাহেব, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি 89% হিন্দু সম্প্রদায়ের মানুষকে টিকিট দিই, আমাকে হিন্দু তা প্রমাণ করতে হবে না, এবং আমি সর্বধর্ম সমন্বয়ের কথা ভাবি বলেই আজ এই সংখ্যালঘুর তাস আমার দিকে চালিয়ে কোনো লাভ নেই। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে সরাসরি হিন্দুদের উৎখাত করার পরিকল্পনা করছে, ঠিক যেভাবে আম আদমি পার্টি দিল্লিতে যে পরিকল্পনা নিয়েছিল তার জন্য সেখানে তাদের উৎখাত করেছিলেন সাধারণ মানুষ। এবারে বিধানসভা নির্বাচন, এবার বাংলাতেও হবে। সব মিলিয়ে এই ধর্মের রাজনীতি, হিন্দু না মুসলিম, তাদের টিকিট দেওয়া হচ্ছে, কারা মুসলিম বিধায়ক হলে তাদের চ্যাংদোলা করা হবে। 2026-এর আগে এই ইস্যু কি সব থেকে বেশি প্রাসঙ্গিক আপনার মনে হচ্ছে? দেখুন, একটা প্রতিক্রিয়া, শুভেন্দু অধিকারী একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটার পাল্টা প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আপনারা দেখলেন। সেই প্রতিক্রিয়া যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সেখানেও দেখবেন একই কথা, এই সাম্প্রদায়িক কথাটাই উনি নিয়ে এসছেন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মুখে এরকম ধর্মের কথা বা ধর্মীয় বিভেদের কথা আসবে, এটা বাংলাভাষী, এটা কাম্য নয়, এটা কেউ চায় না। শুভেন্দু অধিকারী কি বলেছে আর কি অপরাধটা করেছে একটু দেখুন তো। কোনো অপরাধ করেনি, কারণ এই হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ, তিনি কিন্তু তৃণমূলের এমএলএ, মুসলিম এমএলএ নন, তিনি তৃণমূলের একজন এমএলএ। সে যখন বলছিলেন যে 70% আমরা মুসলিম আছি মুর্শিদাবাদে আর 30% আছে হিন্দু, আমরা যদি মনে করি তাহলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, এই কথা বলার পরে একজন এমএলএ বলার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন না। হ্যাঁ, সুকান্ত দা, এখান থেকে এই পয়েন্টে সুকান্ত দা, কেন তার বিধানসভার সদস্য, আইন প্রণয়ক হুমায়ুন কবির সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য কেন করলেন না এর আগে? এতদিন সময় পেলেন। সেই জন্য তো আমরা বলেছি যে আসবো আলী সাহেব, আসবো আমি সুকান্ত দা, কেন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন না? করা উচিত ছিল, ঠিক তো? করা তো, দেখো, একজন বিরোধী দলনেতা, সে যদি বলে যে একজন তার দলের সদস্য বিধায়ক তিনি বলছেন কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তার নিন্দা করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ কিনা? না, তোমার তো এই জায়গা থেকে নিন্দা করা উচিত ছিল যে একজন বিরোধী দলনেতা, রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া। আমি পরপর আসছি তো, হুমায়ুন কবির অনেক আগে বলেছেন, সেটা জানছি, তারপর তো এটা বলবো। চ্যাংদোলা করার সমর্থন কখনো আমরা করছি না, চ্যাংদোলা করে গড়াগড়ি খাবে রাস্তায় সমর্থন করছি না, কিন্তু হুমায়ুন কবির কেটে ভাগীরথীর জলে হিন্দু সম্প্রদায়কে ভাসিয়ে দেবো এটা বলার মন্তব্য, অর্থাৎ 30%কে নিন্দা করা উচিত ছিল। হুমায়ুন কবিরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু শুভেন্দু অধিকারীর থেকে আমরা আশা করি, কারণ বিরোধী হুমায়ুন কবিরের বক্তব্যে নিন্দা করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে রামনগরের বিধায়ক অখিলগিরি সম্পর্কে করেছিলেন প্রকাশ্যে, তিনি বিধায়ক, হুমায়ুন কবিরও বিধায়ক, উচিত ছিল। দেখুন, আমি আবারও বলছি যে মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন
সঠিকভাবে বলেছেন যে আমি বড় হিন্দু, এটা প্রমাণ করার জন্য আপনি হ্যাঁ বলতে পারছেন না যে হুমায়ুন কবির যা বলেছেন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো একজন বিধায়ক, জনপ্রতিনিধি, একটা বিধানসভার আইন প্রণয়ক, তার এই মন্তব্য করা উচিত ছিল? কথাই চ্যাংদোলা কথাটার মানে এটার প্রতিবাদটা কেন? আলী সাহেব সুকান্ত দা মনে বুঝতে পারছেন আমি এতবার জানতে চাইছি। না সুকান্ত বাবু বলতে পারবে না তো, ব্যাপারটা আছে দেখুন, এই হুমায়ুন কবির শুধু নয়, আজকে দেখুন ফিরহাদ হাকিমের মতন একজন মেয়র কম কথা নয়, যেখানে এই মেয়র পরিষদে এক টাইমে আপনার সুভাষচন্দ্র বোস এই মেয়র ছিলেন, বড় বড় পণ্ডিত ব্যক্তিরা মেয়র ছিলেন, সেই চেয়ারে বসে একজন এমএলএ আপনার ফিরহাদ হাকিম সে পর্যন্ত বলছে যে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন। ভাবতে পারা যায় একটা এমএলএ একটা মুসলিমদের সমাবেশে তিনি হিন্দুদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে? তাহলে এই যে কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী জানা সত্ত্বেও তিনি তার এমএলএদের যখন সংযত করছেন না, তাহলে আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুসলিম এমএলএদের মাধ্যমে বোঝাতে চান যে ভারত পশ্চিমবঙ্গ একটা ইসলামদের একটা মানে কি বলবো যে একটা এই সমস্ত কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আলী সাহেব যে আমি 89% হিন্দুকে টিকিট দিই, প্রার্থী করি, আমাকে হিন্দুতা প্রমাণ করতে হবে না। তাহলে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনি বুঝতে পেরেছেন যে সত্যি সত্যি এরা বেফাস মন্তব্য করেছেন, ও আপনার ওই হুমায়ুন কবির, তারপরে হচ্ছে আমাদের ফিরহাদ হাকিম, সেই কারণে মমতাকে এখন আইডেন্টিফাই করতে হচ্ছে যে আমি হচ্ছে বড় হিন্দু, আমি মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তুমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে? সবাই জানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাকে স্পেশাল করে কেন বলতে হচ্ছে? সেই কারণে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে একটা জনগণের প্রতিক্রিয়া থেকে বলেছে। আপনি বলুন না কেন, এই যে সরস্বতী পুজো হয়ে গেল, সেখানে পারমিশন পর্যন্ত হাইকোর্টের কাছ থেকে নিতে হয়েছে, এটা ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী? এটা এই অবস্থা চলতে পারে? দুর্গাপুজোর বেশ আমি সুকান্ত দা 2011, 16, 21 তিনবার 15টা বছর প্রায় অতিক্রান্ত হতে চলছে, 14 বছর তো পার ইতিমধ্যেই প্রায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন এই রাজনৈতিকভাবে কারা হিন্দু, কারা মুসলিম, কারা এই সম্প্রদায়ের, কারা ওই সম্প্রদায়, এই ইস্যুকে সামনে এনে আখেরে কি রাজ্যের উন্নয়নের গোটা বিষয়টি, সে তৃণমূল কংগ্রেস হোক বা অন্য রাজনৈতিক দল, তারা চাপা দিয়ে নতুনভাবে একটা অন্য আগুনের আঁচের ধোঁয়া ওড়াতে চাইছে? দেখো অভিক, এতক্ষণে তোমার প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে সত্যি, কারণ বিধানসভা যেটা হচ্ছে আমরা হুমায়ুন কবিরের ক্ষমা চাওয়া উচিত ছিল কিনা সেই সত্যিটা আপনি বললেন না, কিন্তু না এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিন্দা করা উচিত ছিল কিনা বলতে পারলেন না। এই প্রসঙ্গটা বললেন না তুমি, যে 65 হয়ে গিয়েছে, তাপসী মণ্ডল যে যখন মানে অন্য দলে চলে গিয়েছে এবং কি অবস্থা সেখানে বিরোধী দলনেতা তাদের নিজের বিধায়কদের এক জায়গায় রাখতে পারছে না। তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো? না আমি বলছি যে এই যে ঘর ভাঙছে, আপনি না কেন বলছেন? তাহলে নাইনি না তাপসী মণ্ডল হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূলে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? অভিক আমাকে বলতে দিতে হবে না প্লিজ। তাপসী মণ্ডল হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূলে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তো এই মুহূর্তে? হর্স ট্রেডিং এর জন্মদাতা বিজেপি, এটা কেউ সবাই স্বীকার করবে, এটা তোমাকেও স্বীকার করতে হবে। তাপসী মণ্ডল এই মুহূর্তে রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপি থেকে তৃণমূলে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? তোমাকে প্রশ্ন, সুকান্ত দা আপনি রাজনৈতিক পর্যবেক্ষক, তাপসী মণ্ডল হলদিয়ার বিজেপি বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে রাজ্যের উন্নয়নের স্বার্থে যোগদান করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? না তাই তো তার সিদ্ধান্ত, তাহলে বিজেপি তার বিধায়কদের রাখতে পারছে না। তৃণমূল কংগ্রেস, আপনি উত্তর দিতে পারছেন না, তৃণমূল কংগ্রেস যদি একজন বাম বিধায়ক 2016-এ 2021-এ বিজেপি বিধায়ক 2026-এর ভোটের আগে তাকে তৃণমূলে যোগদান করতে পারে, সেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলছেন কংগ্রেস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করতেন, সেখান থেকে বিজেপি বলছেন তিনবার রং পাল্টাচ্ছেন, এবার বামেদের লাল জামা পড়বেন। তাই তাপসী মণ্ডলকে 7 দিনের মধ্যে নিলেন, বাম বিধায়ককে বিজেপি বিধায়ককে তৃণমূলে যোগদান করালেন, আর শুভেন্দু অধিকারী যে দল মমতা বন্দ্যোপাধ্যায় করতেন কংগ্রেস, সেই দল থেকে বিজেপিতে যাওয়ায় তাকে 2বার নয় 3বার তার সঙ্গে জুড়ে দিলেন ট্যাগ যে দল বদল করবেন। তাপসী মণ্ডলদের ক্ষেত্রে ঠিক আছে, শুভেন্দু অধিকারী কংগ্রেস ছেড়ে বিজেপিতে তৃণমূলে এসে বিজেপিতে যাওয়াতে অপরাধ। এইখান থেকে নানা প্রশ্ন, অর্থাৎ এই দল বদল থেকে শুরু করে ধর্মীয় মেরুকরণ নানা প্রশ্নে যখন উঠে আসছে, আমি বোঝার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন, শুভেন্দু অধিকারী যে মন্তব্য করছেন, কখনো কোনোভাবে অন্তত আমার বিচার বুদ্ধিতে বলে যে চ্যাংদোলা করে রাস্তায় গড়াগড়ি খাবে, এটা সমর্থন করা যায় না। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, যে কোনো সম্প্রদায়ের যে কোনো মানুষ সবার সমান অধিকার, কিন্তু একই সঙ্গে এই রাজনৈতিকভাবে দলবদল হোক বা ধর্মীয় মেরুকরণ, নানা ইস্যুতে যে আক্রমণ শানাচ্ছে। আমি এখান থেকে জানবো, আমি আলী সাহেব একদম নিরপেক্ষতার সঙ্গে আমি বারবার প্রশ্ন করে থাকি, এখান থেকে জানতে চাইবো যে 2021-এ ঠিক যেভাবে
2021-এ যেভাবে দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক হয়েছিল, 2026-এর আগে 25-এই তাপসী মণ্ডল প্রথম উদাহরণ। কিন্তু এই দলবদল, দল পরিবর্তন সব ঠিক আছে, কিন্তু এই রাজনৈতিক তাস বিজেপি কি 2026-এর ভোটের আগেও এই সংখ্যালঘু, সংখ্যাগুরু, হিন্দু, মুসলিম এই ইস্যুকেই সামনে রাখবে? দেখুন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল। আমাদের প্রথম এবং প্রধান কথা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মাননীয় মোদীজির যে বক্তব্য, সেই বক্তব্যটাই 2026-এর বিধানসভায় আমাদের প্রধান ইস্যু তো হবেই। এছাড়াও রাজ্য সরকারের যে অপকীর্তি, রাজ্য সরকার যে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যে সংখ্যালঘু তোষণ করছে, এটা সাক্ষী রয়েছে। 5,600 কোটি টাকা মাদ্রাসা ফান্ডে তিনি এবার বাজেটে রেখেছেন, এর থেকে আর বড় জলজান্ত প্রমাণ হতে পারে না। সেই জন্য আমরা বলছি যে এই যে তৃণমূলের যে সংখ্যালঘু তোষণ, এই তোষণেরও আমাদের একটা এজেন্ডা থাকবে। তাতে সনাতনী সম্প্রদায়ের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, তাতে আমরা স্বাগত জানাবো। আমরা এই কথাটাই বোঝানোর চেষ্টা করব, আমরা বিজেপি ক্ষমতায় আসলে আমরা পশ্চিমবঙ্গ সুরাজ যাকে বলে, মানে সুরাজ আমরা করতে গেলে যা দরকার তাই একেবারে 2021 ভোটের আগে নির্বাচনী ইস্তাহার প্রতিশ্রুতি ছিল 2026-এও থাকবে, স্বাভাবিক। কিন্তু তার আগে 2025-এই উত্তেজনা থাকবে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, এটা স্বাভাবিক নয়। এখান থেকে আরও একটা বিষয় নিয়ে ফেরার প্রয়োজন আছে, তার কারণ জয় পরাজয়, চ্যালেঞ্জ, এই রাজনৈতিক লড়াই, বাকবিতণ্ডা, যুক্তিতর্ক, মন্তব্য পাল্টা মন্তব্যে যখন ধর্মীয় মেরুকরণের কথা বলা হয়, ধর্মের তাস খেলা হয়, তা নিয়ে কোনো শান্তিপ্রিয় এ বাংলার মানুষ, বাংলার ভোটার তারা সমর্থন করেন না। কিন্তু রাজনৈতিক চ্যালেঞ্জ, রাজনৈতিক লড়াইয়ের মাঠে খুব স্বাভাবিক, স্বাস্থ্যকর। ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচের মতো রাজনৈতিক লড়াইয়ের ময়দানেও এই চ্যালেঞ্জ খুব স্বাস্থ্যকর। আপনাদের জানাই যে শুভেন্দু অধিকারী গতকাল তার বক্তব্যের মধ্যে আরও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি না, ভবানীপুরে আপনাকে এবার হারাবো। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আপনাদের মনে আছে কলকাতার বুকে দাঁড়িয়ে পথসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নন্দীগ্রামের মাটিতে আপনাকে হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নন্দীগ্রামে তাহলে আমি এবার প্রার্থী হচ্ছি। একটা সাল, একটা বছর, 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপর 1956 সালে প্রথম রাজ্য পুনর্গঠন আইন তৈরি হয়েছিল গোটা দেশের মধ্যে, রাজ্য কিভাবে পুনর্বিন্যাস, পুনর্গঠন করা যায় 47-এর স্বাধীনতার পর 9 বছরের মাথায়। কিন্তু 1956 সালটা এখন আর মানুষের খুব একটা খেয়াল না থাকলেও 1956 সংখ্যাটা এখন খুব খেয়াল থাকছে। তার কারণ নন্দীগ্রামে 2021-এ 1956 ভোটে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। গতকাল আবারও সেই ভাষাতেই বিঁধলেন। কি বললেন শুভেন্দু অধিকারী? আবারও হারাবো, ভবানীপুরে হারাবো। ভবানীপুরকে ভয় ধরিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতা। রাজনৈতিক চ্যালেঞ্জ। আমি সুকান্তদার কাছে যাই। সুকান্তদা, 2021-এ 77টি আসন হোক, 2021-এ তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসা হোক, কিন্তু একটা সেই পাতায় 2021-এর খাতার পাতায় একই সঙ্গে লেখা আছে 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত 1956 ভোটে। আর সেটাকেই বারবার হাতিয়ার করে শুভেন্দু অধিকারী আবারও চ্যালেঞ্জ ছুড়লেন, এবার ভবানীপুরে হারাবো। এই চ্যালেঞ্জটাকে কিভাবে দেখছেন সুকান্তদা? দেখো, মনমোহন সিংহ হেরে গেছিলেন নবজোৎ সিং সিধুর সাথে, তারপরও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় যে ওনার প্রথম সমস্যা, দেখো তুমি যেটা প্রশ্ন করে আমাকে উত্তর নিতে হবে আমার থেকে। বিরোধী দলের কাজ, ঠিক আছে, বিরোধী দলের কাজ বিভিন্ন গঠনমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করা এবং সরকারের সমালোচনা করা, কিন্তু যখন কর্মসংস্থান, এত দুর্নীতি ইস্যু যখন রয়েছে, একটা ইস্যুকে সামনে নিয়ে আরজি কর থেকে শুরু করে এখনো অবধি কোনো ভাবে প্রভাবিত করতে পারলো না জনমানুষকে, সেখান থেকে আমি আবারও বলছি হর্স ট্রেডিং। কিন্তু আরজি কর ইস্যুটা আপনাদের প্রভাবিত করেছিল সুকান্তদা, অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক এই রাজ্যের বুকে একটা বড় কালি হিসেবে। আমাকে বলতে দাও, দল পরিবর্তন জানতে চাইছি আপনাদের প্রভাবিত করেছিল মানসিকভাবে? এটা কাম্য নয়। সুতরাং এই জায়গা থেকে তোমাকে যদি বুঝতে হবে যে বিরোধী দলনেতা শুধুমাত্র একটা নির্বাচন জেতার জন্য আর এই বারবার এসে ওয়ালে এসে অশান্তি করা, বারবার তির্যক মন্তব্য করা, হিন্দু না মুসলিম, এটা বড় প্রসঙ্গ নয়। আলীবাবু অনেক পোরখা রাজনীতিবিদ, তার এই চ্যাংদোলা মন্তব্যকে কিন্তু বারবার করা উচিত যে এটা কিভাবে একজন রেসপন্সিবল সিটিজেন, একজন বিরোধী দলনেতা, তিনি বারবার উচ্চারণ করেন যে সংখ্যালঘুকে করতে পারে, কারণ তিনি কিন্তু পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হতে চাইছেন। আচ্ছা, এমনি কোমরে দড়ি বাঁধা আর চ্যাংদোলা, এই দুটোর মধ্যে কোনটা বেশি অপমানজনক?
হ্যাঁ, কোমরে দড়ি বেঁধে কি বলতে একজন আমার- প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া আর চ্যাংদোলা করা, কোনটা বেশি অপমানজনক? দেখো এই শব্দগুলো বারবার উচ্চারিত হয়, আমি এটা বলছি না, কিন্তু তাই বলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও করা উচিত ছিল না, শুভেন্দু অধিকারীরও করা উচিত না? আমি আসবো আমি একটুখানি চলে আসি। আমি আলী সাহেব আসি আপনার কাছে। আলী সাহেব, 2021-এ নন্দীগ্রামে জয়লাভের পর শুভেন্দু অধিকারী 2021-এর পর এই 4টে বছর পেরিয়ে বিজেপির রাজ্যব্যাপী যে জনসমর্থন, বিভিন্ন উপনির্বাচন বা অন্যান্য নির্বাচনের ফলাফল, তারপর আবার 26-এ এই চ্যালেঞ্জটা ছুড়লেন, এটা বেশি ঝুঁকি নিয়ে নেওয়া হলো? না না, ঝুঁকির কিছু নেই। আপনারা জানেন ভবানীপুর 19 লোকসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো জায়গায় ছিল, আমরা ওটাও জেতার জায়গায় ছিলাম। অল্প 2-1টা ওয়ার্ড ছাড়া সব জায়গাতে আমরা জয়ী হয়েছিলাম, আপনারা সকলে জানেন। মাত্র 77 নম্বর যে ওয়ার্ডটা রয়েছে আমি ভবানীপুরে, 19-এর কথা বাদ দিচ্ছি। 2006 না, না। বামফ্রন্ট 203 শাসন পেয়েছিল, 2011 বামফ্রন্ট সরকার থেকে সরে এবারে গিয়েছিল। বলছি আমি আমরা 25-এর কথা বলছি, 73 নম্বর 25। ওয়ার্ডে, শুনুন, 73 নম্বর ওয়ার্ডে ভবানীপুরের আমরা এবারে দলীয় অফিস খুলেছি এবং ভবানীপুরের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের দলীয় অফিস খোলা হবে। একই সঙ্গে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছি, উনি ভবানীপুর থেকে যখন নন্দীপুরে দাঁড়ান, তাহলে এবার নন্দীপুর গ্রাম। নন্দীগ্রাম থেকে ভবানীপুর থেকে যখন তিনি নন্দীগ্রামে দাঁড়ান, আর নন্দীগ্রাম থেকে এবার ভবানীপুর আসা অবশ্যই স্বাভাবিক। সেই কারণে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জটা নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, নিশ্চয়ই হারাবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবারের দল, তার দল এবার প্রধান বিরোধী দল হিসাবে বসে থাকবে, ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী তো দূরের কথা। বেশ, আমি একবার দেখাই আপনাদের 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সময় যখন ঘোষণা করলেন কি বলেছিলেন, দেখুন।